আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন ভূঁইয়া, প্রভাষক অর্থনীতি বিভাগ। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের যে সর্বশেষ অর্থাৎ ষষ্ঠ লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যাই হোক, আজকের ক্লাসে সকলকে ফুলেল শুভেচ্ছা। আজকে এখানে যথারীতি আমি আমার পরিচয়টি আবার তোমাদের সামনে উপস্থাপন করছি। আমি প্রথমে বলেছিলাম যে আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের ষষ্ঠ লেকচার তোমাদের সামনে উপস্থাপন করব। আগে আমরা একটু দেখে নিই যে আসলে আজকের আলোচনার বিষয়টি কি হতে পারে। একটু আমরা দেখি, কিছু ছবি দেখি। দেখো, মনোফলি। মনোফলি মানে কি, যেটা বাংলা হচ্ছে একচেটিয়া। ঠিক আছে, একটু লক্ষ্য করো। দেখো, আমরা সবসময় মনে করি যে যারা একচেটিয়া সবকিছু করে তারা অধিক মুনাফা অর্জন করতে পারে, অধিক সম্পদে তারা অর্জন করতে পারে, বাজারে তাদের প্রভাব মানে নিজেরাই বিস্তার করতে পারে, নিজেরাই বাজারটাকে নিয়ন্ত্রণ করতে পারে, ক্ষমতা রাখে। আসলে কি, আমরা সেই সম্পর্কে একটু জানব। আমরা বিগত ক্লাসগুলোতে যে একচেটিয়া বাজারের সংজ্ঞা কিন্তু আমরা জেনেছিলাম, কিন্তু আজকের আলোচনায় আমরা একটু দেখব এই পাঠ শেষে শিক্ষার্থীরা একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করতে পারবে। গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমি আশা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি দেখবে, এবং যাদের মধ্যে চিত্র আঁকার ক্ষেত্রে ভয় আছে, আমি বিশ্বাস করব তোমরা যদি পুরো ভিডিওটি দেখো, তাহলে কিভাবে চিত্রগুলো আঁকতে হয় সেই সম্পর্কে তোমার একটা ভালো ধারণা অর্জিত হবে। যাই হোক, আমরা শুরু করি। প্রথমে আমরা আসি একচেটিয়া বাজার কাকে বলে, এটা দিয়ে আমরা আলোচনাটা যাব। যে বাজারে একজন মাত্র বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা থাকে, এবং বাজারে দ্রব্যের কাছাকাছি কোনো যদি বিকল্প পণ্য না থাকে, মানে পরিবর্তক দ্রব্য না থাকে, তখন সে বাজারটাকে আমরা বলছি একচেটিয়া বাজার। যেহেতু বিক্রেতার সংখ্যা একজন, সেজন্য যে বিক্রেতার পক্ষে বাজারে প্রভাব বিস্তার করে, অর্থাৎ দামের উপর প্রভাব খাটিয়ে সে কিন্তু অধিক মুনাফা অর্জন করতে পারে। কিন্তু সবসময় আবার এই কথাটা সত্য হয় না। কখনো সে স্বাভাবিক মুনাফা অর্জন করে, কখনো অস্বাভাবিক মুনাফা অর্জন করে, কখনো লোকসানের সম্মুখীনও হয়েও উৎপাদন পরিচালনা করে। তাহলে যাই হোক, আমরা আলোচনায় যাচ্ছি। লক্ষ্য করো এখন যে স্বল্পকালে উৎপাদনকারী উৎপাদন বাড়াতে বা কমাতে চাইলেও তার পক্ষে কিন্তু স্থির উপাদান যেমন যন্ত্রপাতি, দালান কোঠা ইত্যাদির পরিবর্তন করা কি হয় না, সম্ভব হয় না। ঠিক আছে, তাহলে কারণ উৎপাদনকারী দুই ধরনের উপাদানের যে উৎপাদন কাজ এখানে ব্যবহার করে, একটা স্থির উপকরণ আর একটা হচ্ছে পরিবর্তনশীল উপকরণ। তাহলে স্থির উপকরণটা স্বল্পকালে তার পক্ষে পরিবর্তন করা, নির্দিষ্ট সময় পর্যন্ত পরিবর্তন করা সম্ভব হয় না। তখন সে যদি উৎপাদন বাড়াতে বা কমাতে চায়, তখন তাকে পরিবর্তনশীল উপাদানের যে পরিবর্তন ঘটিয়ে কি করতে হয়, উৎপাদনটা বাড়াতে বা কমাতে হয়। এই কারণে এখানে বলছে স্বল্পকালে উৎপাদনকারী উৎপাদন না করলেও তাকে কি করতে হয়, স্থির খরচ বহন করতে হয়। এ সময় কেবলমাত্র পরিবর্তনশীল উপাদান যেমন শ্রম, কাঁচামাল ইত্যাদির পরিমাণ হ্রাস বৃদ্ধি করে উৎপাদনের পরিমাণ বাড়াতে বা কমাতে পারে। এটা আমরা তার ভূমিকার কথা জেনে গেলাম। এখন আমরা আসি যে স্বল্পকালে একচেটিয়া বাজারে তিন অবস্থায় ভারসাম্য লাভ করতে পারে। যেমন বলছিলাম একটু আগেই যে স্বাভাবিক মুনাফা অবস্থায়, প্রথমে আমরা অস্বাভাবিক লিখছি, এখানে অসুবিধা নাই, অস্বাভাবিক মুনাফা অবস্থায় এটাকে আমরা যখন লিখব প্রতীক আকারে ফি গ্রেটার দেন এসি, ফি মানে প্রাইস, এসি মানে অ্যাভারেজ কস্ট, অর্থাৎ যখনই যে দামটা গড়বের চেয়ে বেশি হবে, তখনই উৎপাদনকারী অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। 2, স্বাভাবিক মুনাফা অবস্থায় পি সমান সমান এসি, অর্থাৎ যখনই দাম এবং গড় ব্যয় পরস্পর সমান হবে, উৎপাদনকারী তখন স্বাভাবিক মুনাফা অর্জন করবে। আর পি যখন দেখো যে এবিসি এর চেয়ে বড় কিন্তু এসি এর চেয়ে ছোট, অর্থাৎ এক কথায় যদি চলে আসি, গড় ব্যয়ের থেকে যখন দামটা কম হয়, তখনই লোকসান বা ক্ষতির সম্মুখীন হয়। ঠিক আছে, এখন আমরা এগুলোর ব্যাখ্যায় যাব। তার আগে আর একটু কথা বলে নিই
যে এই যে তিনটা অবস্থায় তো সে ভারসাম্য লাভ করে, কিন্তু ভারসাম্য লাভের জন্য দুইটা কন্ডিশন বা দুইটা শর্ত কিন্তু তাকে ফুলফিল করতে হয়। প্রথম যে শর্তটাকে বলি আমরা ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত। ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত, এই শর্তটা কি? যে বলছে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় কি হতে হবে? পরস্পর সমান হতে হবে। অর্থাৎ ভারসাম্য বিন্দুতে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় কি হবে? সমান হবে, অর্থাৎ এমআর সমান এমসি হবে। এবার পর্যাপ্ত শর্তে আসছি, যে পর্যাপ্ত শর্তটা কি? যে প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে নিচের দিক থেকে সেট করে উপরের দিকে উঠবে, অর্থাৎ এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল হবে। ঠিক আছে, তাহলে আমরা দুটি শর্ত এখানে জেনে গেলাম। আবার ভারসাম্য কয় অবস্থা লাভ করতে পারে সেটাও জেনে গেলাম। এখন আমরা এই তিনটি অবস্থার একটি একটি করে ব্যাখ্যা শুরু করব। লক্ষ্য করো, প্রথমে আমরা আসি অস্বাভাবিক মুনাফা। বলছি স্বল্পকালে একচেটিয়া বাজারে উৎপাদনকারী পি গ্রেটার দেন এসি অবস্থায় অস্বাভাবিক মুনাফা অর্জন করে। ঠিক আছে, এবার আমি সরাসরি চিত্রে চলে যাচ্ছি। চিত্রে ওয়াক্স অক্ষে উৎপাদনের পরিমাণ ও ওয়াই অক্ষে আয়, ব্যয় এবং দাম নির্দেশিত। এআর হচ্ছে গড় আয় রেখা, এমআর হচ্ছে প্রান্তিক আয় রেখা। লক্ষ্য করো, এটা আমরা কিন্তু প্রথম দিকে আলোচনা করেছিলাম। এ বাজারে অর্থাৎ একচেটিয়া বাজারে গড় আয় এবং প্রান্তিক রেখা কেমন হয়? বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। ঠিক আছে, তাহলে গড় আয় রেখার চেয়ে এমআর রেখাটা কি হয়? অধিক খাড়া হয়। ঠিক আছে, আর গড় আয় রেখার নিচে এমআর রেখাটি অবস্থান করে। যাই হোক, এটা আমাদের প্রথম দিকে আমাদের আলোচনায় আছে। এবার যাচ্ছি এস এমসি রেখা, এটা হচ্ছে প্রান্তিক ব্যয় রেখা। আমাদের কন্ডিশনটা ছিল কি? যেখানে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে। দেখো, এই দুইটা রেখা পরস্পরকে যেখানে সেট করছে এখানে দুইটার মান কিন্তু সমান হবে। আর দ্বিতীয় কন্ডিশনটা ছিল কি? এই প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে কোন দিক থেকে সেট করবে? নিচের দিক থেকে সেট করে উপর দিকে করবে। তাহলে এই বিন্দুটাতে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় তো সমান হয়েছে, পাশাপাশি প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে নিচের দিক থেকে উপরের দিকে সেট করছে। এজন্য এখানে কি হবে? ভারসাম্য অর্জিত হবে। তাহলে আমরা একটু এখানে দেখাই এই বিন্দুতে কি হচ্ছে? ভারসাম্য অর্জিত হয়। তাহলে এই বিন্দুটা দিয়ে ভূমি অক্ষ থেকে আমরা এআর রেখা পর্যন্ত একটি রেখা টানবো, তাহলে এখানে আমরা দামটা পেয়ে যাব। লক্ষ্য করো, তাহলে এখন আমরা পাচ্ছি উকিয়ান উৎপাদন স্তরে ভারসাম্য দাম হচ্ছে কত? OP1 এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণ হচ্ছে OQ1। ঠিক আছে, এটা কিন্তু এআর রেখার সাথে সম্পর্ক রেখে দামটাকে কিন্তু আমাদেরকে কি করতে হয়? বের করতে হয়। তাহলে লক্ষ্য করতো, এই যে পুরো ক্ষেত্র একটা আয়তক্ষেত্রের সৃষ্টি হয়েছে, এই ক্ষেত্রটাই হচ্ছে আমাদের মোট আয়ের পরিমাণ। কিভাবে? দাম দিয়ে পরিমাণকে গুণ করলেই মোট আয়টা পাওয়া যায়। দাম কত? OP1, পরিমাণ কত? OQ1। যখন গুণ করব তখন যে ক্ষেত্রফলটা পাবো এটা হচ্ছে মোট আয়। আমরা একটু পরে দেখতে পাবো। এবার আমরা এখানে দেখো এফ বিন্দুটা দিলাম, তাহলে মোট আয় কত? OQ1 FP1। এই পুরো ক্ষেত্র হচ্ছে মোট আয়ের পরিমাণ। লক্ষ্য করো, এখানে আমরা নিয়ে আসছি কত? OQ1 গুণন OP1 সমান সমান হচ্ছে OQ1 FP1। এইটা হচ্ছে আমাদের মোট আয়ের পরিমাণ। এখন আমরা ব্যয়ের পরিমাণ বের করার জন্য আমরা এসি রেখাটি অঙ্কন করব। আমরা নিয়ে আসলাম এসি রেখা। লক্ষ্য করো, এই যে ভারসাম্য বিন্দু থেকে আমরা যে রেখাটি এআর রেখা পর্যন্ত টানছি, এই রেখাটি এসি রেখাকে সেট করছে এখানে। এই বিন্দুটার নাম দেব আমরা। এখান থেকে এতটুকুই হচ্ছে আমাদের গড় ব্যয়ের পরিমাণ, অর্থাৎ প্রতি একক দ্রব্যের উৎপাদন খরচ আমাদের। লক্ষ্য করো, এখানে এই কতটুকু? GQ1 পরিমাণ। এখান থেকে আমরা যদি লম্বকে একটা রেখা টানি, তাহলে এখানে যে ক্ষেত্রটা সৃষ্টি হবে সেটি হবে মোট ব্যয়ের পরিমাণ। এখন লক্ষ্য করো, এই মোট ব্যয়ের পরিমাণটা কত হবে? OQ1 GP2, এই ক্ষেত্রটা। তাহলে আমরা একটু যদি আগাই, দেখো টিসি সমান সমান উৎপাদনের পরিমাণ হচ্ছে OQ1, দাম হচ্ছে প্রতি এককের ও। এদিক দিয়ে দেখাতে পারি, এদিক দিয়ে দেখাতে পারি। এদিক দিয়ে দেখালে হবে OP2, আর এদিক দিয়ে দেখালে GQ1। এদিক দিয়ে দেখাচ্ছি আমরা GQ1, একই কথা। তাহলে এই ক্ষেত্রটা কত হচ্ছে? OQ1 GP2। লক্ষ্য করো, তাহলে এই পুরো ক্ষেত্রটা থেকে আমি যদি এই নিচের ক্ষেত্রটা বাদ দিয়ে দেই, তাহলে যেই অংশটা থাকে এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফার পরিমাণ। কতটুকু? P1 P2 GF। লক্ষ্য করো, আমরা এটাকে দেখাচ্ছি। এই যে এখানে নিয়ে আসলাম মুনাফা সমান সমান TR মাইনাস TC। তাহলে TR এর মান হচ্ছে এটা, TC এর মান হচ্ছে এটা। আমরা এখানে বসালাম।
তাহলে যে অংশটা পাচ্ছি এটা হচ্ছে P1 P2 G F। এই মুনাফাটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। ঠিক আছে, আমরা এখানে দেখলাম এটা। আবার যাব আমরা দ্বিতীয়টায়, স্বাভাবিক মুনাফা। বলছি একচেটিয়া বাজারে উৎপাদনকারী P = এসি অবস্থায় স্বাভাবিক মুনাফা অর্জন করে। এখানে দেখলাম চিত্রে ওয়াই অক্ষে উৎপাদনের পরিমাণ ও ওয়াই অক্ষে আয়, ব্যয় এবং দাম নির্দেশিত। একইভাবে এআর হচ্ছে গড় আয় রেখা, এমআর হচ্ছে প্রান্তিক আয় রেখা, এমসি হচ্ছে প্রান্তিক ব্যয় রেখা। দেখো এমসি এবং এমআর রেখা পরস্পরকে এখানে এই বিন্দুতে সেট করা, এখানে কি হয়, ভারসাম্য অর্জিত হয়। তাহলে এই বিন্দু দিয়ে আমরা এআর রেখা পর্যন্ত একটা রেখা টেনে নেব। ঠিক আছে, ভারসাম্য বিন্দু দিয়ে। দেখো এটি হলো ভারসাম্য দামের পরিমাণ, এটা হলো ভারসাম্য উৎপাদনের পরিমাণ। তাহলে এই যে ক্ষেত্রফলটা সৃষ্টি হয়েছে, এই ক্ষেত্রফলটাই হচ্ছে আমাদের মোট আয়ের পরিমাণ। কতটুকু? ও কিউ1 এফ পি1, যথারীতি আগের মতোই। দেখো এখানে আমরা গড়বের রেখাটা এঁকে ফেললাম। গড়বের রেখা দেখো এফ বিন্দুতে স্পর্শ করায় প্রতি একক উৎপাদন খরচ দাঁড়াচ্ছে কত? এফ কিউ1। তার মানে মোট ব্যয় কত? এখানে সেম জিনিস, উৎপাদনের পরিমাণ দ্বারা তুমি প্রতি এককের ব্যয়কে গুণন করো, তাহলে মোট ব্যয় কত? ও কিউ1 এফ পি1। তার মানে এখানে আয় আর ব্যয় কি পরস্পর সমান। এ কারণে এই মুনাফাটাকে বলা হয় স্বাভাবিক মুনাফা। তুমি আবার এককের দিক থেকে যদি বলো, দাম হচ্ছে ওপি1, প্রতি এককের গড় ব্যয় হচ্ছে এফ কিউ1, তার মানে কি দাম আর গড় ব্যয় কি পরস্পর সমান। এই কারণে এখানে কি মুনাফা অর্জিত হবে? স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। দেখো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, টি আর মোট আয় কিভাবে বের করছি? ও কিউ1 গুণন ওপি1, দাম দিয়ে পরিমাণকে গুণন, সমান ক্ষেত্রফল ও কিউ1 এফ পি1। একইভাবে যা আমরা বের করছি, দেখো এবার যে গড়বের কথা বলছি, গড়বের রেখাটি এফ বিন্দুতে স্পর্শ করায়, এখানে প্রতি একক উৎপাদন খরচ কত? এফ কিউ1। তাহলে মোট ব্যয় কত হবে? সেম ভাবে দেখো আগের মতোই যা আমরা এখানে দেখাতে পারি, এই যে ও কিউ1 এফ পি1, এই জায়গাটাই দেখাচ্ছি, ও কিউ1 গুণন এফ কিউ1 সমান ও কিউ1 এফ পি1, এটাই। তাহলে এখানে মুনাফা হবে কত? মুনাফা সমান আমরা তো জানি সূত্রটা, টি আর মাইনাস টিসি, মোট আয় থেকে মোট ব্যয় বাদ দেয়া। দেখো মোট আয় আর মোট ব্যয় কি সমান, তাহলে মুনাফা হবে কত? 0। ঠিক আছে, এই মুনাফাটাকে বলা হয় স্বাভাবিক মুনাফা বা শূন্য মুনাফা অবস্থা, এটাকেই বলি আমরা স্বাভাবিক মুনাফা অবস্থা। ঠিক আছে, ঠিক আছে, এখানে কি টিআর এবং টিসি কি পরস্পর সমান। এবার আমরা সর্বশেষ বা তৃতীয়টা যাচ্ছি। দেখো লোকসান বা ঋণাত্মক মুনাফা। স্বল্পকালে একচেটিয়া বাজারে উৎপাদনকারী যদি কি হয়, গড়বের চেয়ে দামটা কম হয়। ঠিক আছে, গড়বের চেয়ে দামটা যদি কম হয়, তাহলে কি হবে? উৎপাদনকারী লোকসান বা ক্ষতির সম্মুখীন হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম যে ও এক্স অক্ষে উৎপাদনের পরিমাণ ও ওয়াই অক্ষে আয়, ব্যয় এবং দাম নির্দেশিত। এ আর হচ্ছে গড় আয় রেখা, এমআর হচ্ছে প্রান্তিক আয় রেখা। এখানে লক্ষ্য করো এমসি রেখা হচ্ছে প্রান্তিক ব্যয় রেখা। এমসি এবং এমআর রেখা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করা, এখানে ভারসাম্য অর্জিত হয়। ভারসাম্য দাম হয় কত? ওপি1, পরিমাণ হয় ও কিউ1। তাহলে ও কিউ1 উৎপাদন স্তরে মোট আয় কত দাঁড়াচ্ছে? এই জায়গাটাই কিন্তু এই ক্ষেত্রফলটাই মোট আয়ের পরিমাণ কত? ও কিউ1 এফ পি1, আগের মতোই। কিন্তু এখানে এসি রেখাটি অর্থাৎ গড় ব্যয় রেখা কি হচ্ছে? মোট আয়ের চেয়েও বেশি, অর্থাৎ প্রতি একক দামের চেয়েও বেশি। তার মানে এসি রেখাটা এখন এ আর রেখার উপরে থাকবে। আমরা মোট আয়টা দেখিয়ে ফেলছি এখানে, দেখো মোট আয়টা। এবার আমি এসি রেখাটা নিয়ে আসবো, লক্ষ্য করো এসি রেখাটা আনলাম। তাহলে এখন এই ভারসাম্য উৎপাদন স্তর থেকে যে রেখাটি আমার এআর রেখা পর্যন্ত আসছে, এই রেখাটাকে আমি এসি রেখা পর্যন্ত নেব। তাহলে আমি প্রতি একক দ্রব্যের গড় ব্যয় পেয়ে যাব। দেখো প্রতি একক দ্রব্যের গড় ব্যয় কত? জি কিউ1। এখন এটাকে যদি আমি লম্বকে টানি, তাহলে আমরা পাচ্ছি পি2 জি, একটা রেখা আমরা টেনে নিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ প্রতি একক উৎপাদন খরচ কত? ও পি2, বা এদিক দিয়ে বলা যায় জি কিউ1। তাহলে এখন মোট ব্যয় কত হবে? আবার একটু তার আগে একটু বলে রাখি, তাহলে দামের চেয়ে কি এখানে দাম কত পাইছিলাম আমরা? ওপি1। আর প্রতি এককের উৎপাদন খরচ কত? জি কিউ1, দামের চেয়ে গড় ব্যয় বেশি। এই কারণে উৎপাদনকারী এখানে কি হবে? ক্ষতির সম্মুখীন হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু এটার মোট ব্যয়ের পরিমাণটা বের করি, লক্ষ্য করো এখানে মোট ব্যয় টিসি সমান কত? ও কিউ1 গুণন জি কিউ1।
সমান সমান ও কিউ ওয়ান জি পি টু, এই পুরো ক্ষেত্রটা হচ্ছে মোট ব্যয়ের পরিমাণ। তাহলে আমরা এখানে লিখলাম যেখানে কি হবে, আয়ের চেয়ে যেহেতু ব্যয়টা বেশি এই জন্য লোকসান বা ক্ষতি হবে। তাহলে আমরা এই লোকসান বা ক্ষতির পরিমাণ কত, পি ওয়ান পি টু জি এফ পরিমাণ। এটাই দেখো মুনাফা টি আর মাইনাস টিসি, টি আরটা কম কত, ও কিউ ওয়ান এফ পি ওয়ান, আর টিসি কত, ও কিউ ওয়ান জি পি টু, টিসিটা বড়। আমরা লিখলাম দেখো ছোট জিনিস থেকে বড় জিনিস যদি আমরা বাদ দিই তাহলে কি হয়, ঋণাত্মক মান পাওয়া যায়। তাহলে এই জন্য লিখলাম মাইনাস পি ওয়ান পি টু জি এফ, এটি হচ্ছে ঋণাত্মক মুনাফা। ঋণাত্মক মুনাফাটাই হচ্ছে লোকসান বা ক্ষতি। ঠিক আছে, এই ছিল আজকের তিনটার আলোচনা। ঠিক আছে, এখন আমি এই আলোচনা থেকে তোমাদের জন্য একটা পারের কাজ নিয়ে আসছি। আমি আশা করি তোমরা অবশ্যই যদি আলোচনাটি ভালোভাবে শুনে থাকো এবং বইয়ের সাহায্য নাও তাহলে তোমাদের পক্ষে এই সমস্যাটির সমাধান করা সম্ভব হবে। যাই হোক, লক্ষ্য করো উল্লিখিত চিত্রে মোট আয়, মোট ব্যয় এবং মোট মুনাফার পরিমাণ কত নির্ণয় করো। এখানে আমি সংখ্যা দিয়ে দিয়েছি। এখন তোমার পক্ষে হিসাব করেই মোট আয়ের পরিমাণ, মোট ব্যয়ের পরিমাণ এবং মুনাফার পরিমাণ বের করা সম্ভব হবে। তারপরে যদি আমরা আসি একক প্রতি ব্যয় অর্থাৎ গড় ব্যয় যদি বৃদ্ধি পেয়ে, এখন লক্ষ্য করো এখানে আগে গড় ব্যয় আমার ব্যয় আছে কত, গড় ব্যয় 12 টাকা। এখন বলছি গড় ব্যয় বৃদ্ধি পেয়ে যদি 15 টাকা হয় এক্ষেত্রে কি ধরনের মুনাফা অর্জিত হবে। অর্থাৎ এই গড় ব্যয় রেখাটি যদি জি বিন্দু থেকে এফ বিন্দুতে চলে আসে তাহলে কি ধরনের মুনাফা অর্জিত হবে ব্যাখ্যা করো। আমি আর বেশি কিছু বলবো না, তোমরা অবশ্যই এই দুইটি প্রশ্নের সমাধান বের করতে পারবে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। ধন্যবাদ সবাই।